আবির রানা রায়চৌধুরীকে ধরে শাস্তি দিতেই হবে, এমনটাই বলছে পেখম। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আজ তো স্ত্রীর এঙ্গেজমেন্ট, আর এই সময় এসে উপস্থিত হয়েছে আবির। আবিরকে দেখার পর স্ত্রী বলে, হ্যাঁ রে আবির, তোকে আজকেও দেরি করে আসতে হলো? আজ এত বড় একটা দিন, আজ অন্তত একটু তাড়াতাড়ি আসতে পারতিস, আজ তুই দেরি করে আসলি কেন? আবির বলে, চলেই তো এসেছি দিভাই, আর তো বেশি সময় নেই, এবার এঙ্গেজমেন্টটা না হয় করেই নে। আবির তখন বলে, আমি সবার সাথে আলাপ করে নিচ্ছি। এরপরেই রানা রায়চৌধুরীর সাথে আলাপ করে নেয় আবির। আবির মনে মনে ভাবে, এই লোকটাকে বড্ড অদ্ভুত লাগছে। রানা রায়চৌধুরী রঞ্জন দত্ত সেজে এসেছে এবারে। আসলে অভিতাজের এই রঞ্জন দত্তের সাথে সম্পর্ক আছে ঠিকই, কিন্তু রানা রায়চৌধুরীর সাথে কোনোই সম্পর্ক নেই। অভিতাজের যে আসলেই আঙ্কেল রঞ্জন দত্ত, সে অনেক বছর বিদেশে ছিল, সেখান থেকে ফিরে আসছিল, কিন্তু সেই রঞ্জন দত্তকে শেষ করে দিয়েছে রানা রায়চৌধুরী। আর তারপরেই রানা রায়চৌধুরী সেই রঞ্জন দত্ত সেজেই অভিতাজের জীবনে ঢুকে পড়েছে। যেহেতু অভিতাজ অনেক বছরই সেই আঙ্কেলের সাথে সম্পর্ক রাখেনি, তাই এখন চিনতেও পারছে না যে এটা তার আঙ্কেল নয়, এটা একটা খুনি, একটা অপরাধী, একটা ক্রিমিনাল রানা রায়চৌধুরী। সেই ছদ্মবেশেই এসেছে স্ত্রীদের বাড়িতে। এরপরেই রানা রায়চৌধুরী মনে মনে বলতে থাকে, অভিতাজ, তুমি আমার জীবনের অনেক কিছু প্রমাণ নিজের কাছে রেখে দিয়েছ, সেগুলো হাতানোর জন্যই আমাকে এই ছদ্মবেশে এখানে আসতে হয়েছে। আসলে পেখম মারা যাওয়ার আগেও আমি অনেক চাপ দিয়েছিলাম, কিন্তু ও কিছুই বলেনি। আমার বিরুদ্ধে সমস্ত প্রমাণ পেন ড্রাইভে করে তোমাকে দিয়ে দিয়েছে, তাই সমস্ত কিছু আমার চাই। ওগুলো যতদিন না আমি নিজের হাতে পাচ্ছি, আমার আসল পরিচয় কাউকে জানতে দেওয়া যাবে না, আর আমিও কোনোভাবে আমার আসল পরিচয় তোমাকে জানতে দেব না। তার জন্য যা যা করতে হয় সবটাই আমি করব। এর মধ্যেই একটা কথা বারবার করেই ভাবতে থাকে আবির, আমি সমস্ত অপরাধীদেরকে শাস্তি দেব, সেই জন্যই তো আমি নিজস্ব চেষ্টাতেই রয়েছি। এর মধ্যেই স্ত্রী তখন বলে, আবির যা, গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে আয়, আর দেরি করিস না। এর মধ্যেই আবির চলে গেছে নিজের ঘরে। পেখম তখন আবিরকে জড়িয়ে ধরে। আবির বলে, তোমার ছোঁয়াটুকু পাই বলেই তো এতদিন ধরে বেঁচে আছি, না হলে কবেই শেষ হয়ে যেতাম। পেখম বলে, একদম তুমি এই সমস্ত কথা বলবে না আবির, আমি তোমাকে ভালোবাসি। আমি সবসময় তোমার কাছ থেকে এত নেগেটিভ কথা শুনতে পারবো না। আমাদের যে এখনো অনেক কাজ বাকি আছে। সমাজে যে সমস্ত মানুষ মুখোশ পরে রয়েছে, মুখোশের আড়ালে রয়েছে নোংরা একটা মানুষের কদর্য চেহারা, সেই সমস্ত মানুষগুলোকে সামনে আনতে হবে, তাদেরকে যে শাস্তি দিতে হবে, তারা শাস্তি না পাওয়া পর্যন্ত আমার যে শান্তি হবে না। আবির তখন বলে, তাদেরকে ধরে শাস্তি দেব বলেই তো আমি সোশ্যাল মিডিয়াতে একটা চ্যানেল খুলেছি, প্রতিনিয়ত সেখানে আমার প্রতিবাদ চলছে আর চলবেও। আমি তো হাল ছাড়বো না পেখম, কোনোভাবেই আমি হাল ছাড়বো না। দেখো তুমি, একটা না একটা উপায় আমি ঠিক বার করবই, তোমাকেও আমি খুঁজে বার করব। আমি বিশ্বাস করি তুমি বেঁচে আছো। এরপরেই যেন পেখম গুম হয়ে যায়। আসলে আবির পুরোটাই স্বপ্ন দেখছিল, পেখম কিন্তু এখনো আবিরের জীবনে ফেরেনি। এরপরে আবির তৈরি হয়ে নিয়েছে, কারণ আবিরকে তৈরি হতেই হতো, দিদিভাই বারবার করে বলেছে। আবির তৈরি হয়ে চলে এসেছে নিচে। এরপরেই সবাই বলে, ব্যাস আবিরও তো চলে এসেছে, তাহলে এখনই এঙ্গেজমেন্টটা হয়ে যাক। এরপর সবাই বলে, হ্যাঁ হ্যাঁ, আর হাতে সময় নেই বেশি, হয়ে যাক। এরপরে স্ত্রী একটা আংটি বার করেছে, অভিতাজও একটা আংটি বার করেছে। রঞ্জন দত্ত ওরফে রানা রায়চৌধুরীর সামনেই পেখম এর কথাই বারবার ভাবছিল আবির। আর অন্যদিকে স্ত্রী পরিয়ে দেয় আংটিটা অভিতাজকে, আর অভিতাজও আংটিটা পরিয়ে দেয় স্ত্রীকে। এটা নিয়ে সবাই খুব মজা করতে থাকে, হাততালি দিতে থাকে, অনেক গল্প হতে থাকে। এরপর রঞ্জন দত্ত বলে, আমার মনে হয় এবারে আর বেশি সময় নষ্ট করা ঠিক হবে না, যত তাড়াতাড়ি সম্ভব ওদের সোশ্যাল ম্যারেজটা হয়ে যাওয়াটাই ভালো। আপনারা কি বলেন? যতই হোক আপনারা তো বাড়ির লোক, স্ত্রীর বাড়ির লোক বলে কথা। তখনই স্বর্ণালী বলে, আমরাও সেটাই চাই। আমরা পুরোহিত মশাইকে বলেছি একটা ভালো দিন দেখে 4 হাত এক করে দেব, তার আগে তো একটু মিষ্টিমুখ করতে হবে, আসুন সবাইকে একটু খেতে দিয়ে দিয়ে। এরপরেই রানা রায়চৌধুরী খেতে বসে পড়েছে, আবিরও খেতে বসে পড়েছিল। রানা রায়চৌধুরী খেতে থাকে আর বলতে থাকে, এই খাবারের স্বাদ আমি যেন আগেও পেয়েছি,
এটা বুক ফুটে বলে দিলেই তমালিকার একটু সন্দেহ হয় আর বলে, আপনি আগেও আমাদের বাড়িতে এসেছেন নাকি? তখনই রানা বলেন, না মানে আমি কোথা থেকে আসবো, তবে মনে হলো কোনো রকমে ম্যানেজ দেওয়ার চেষ্টা চলছে। রানা রায়চৌধুরী ভাবে অভিতাজ একটা ইমোশনালি ফুল, ওকে কোনো দিনও না বললেও বুঝতেই পারবে না যে আমি ওর আঙ্কেল না, আমি একজন ক্রিমিনাল। আর সেটাই তো আমি চাইছি, যাতে ও সবটা বুঝতে না পারে। তার চেষ্টাই তো আমি চালিয়ে যাচ্ছি। এর মধ্যেই স্ত্রী বলে, আপনি তো কিছুই খাচ্ছেন না, আপনাকে আর কিছু দেওয়া হোক? রানা রায়চৌধুরী বলে, না 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 না, আমি আর পারবো না, আমি অনেকটা খেয়েছি, এবারে পেট ফেটে যাবে। তার মধ্যেই চলে এসেছে স্যাম আর বলে, দাদা ভাই আবিরকে বলে, তোর ঘর থেকে না একটা কেমন যেন টু টু শব্দ হচ্ছে, কিসের শব্দ হচ্ছে বুঝতে পারছি না। তখনই আবির বলে, ঠিক আছে আমি যাচ্ছি। রানা রায়চৌধুরীর তো রীতিমতো সন্দেহ হতে থাকে যে আবির আবার কি করছে, হঠাৎ করে এরকম আওয়াজ পাওয়া যাচ্ছে, ব্যাপারটা তো দেখতে হবে। এরপরেই রানা রায়চৌধুরী বলে, ছেলেটা একেবারে বউয়ের শোকে ভেঙে পড়েছে, ওর জীবনে যদি আরও একটা মেয়ে আসে তাহলে খুব ভালো হবে। বয়স তো বেশি না, তাই না? মানে সারাটা জীবন একা একা তো এইভাবে কাটানো যায় না। স্বর্ণালী তখন বলে, আমরা তো সবাই চাইছি একটা ভালো মেয়ে দেখে ওর আবারও বিয়ে দেব, কিন্তু আমার ছেলে চাইছে না। আর প্রাপ্তবয়স্ক ছেলেকে তো আর জোর করে কিছু করানো যায় না, তাই না? তখনই রানা রায়চৌধুরী বলে, সে তো ঠিকই। এর মধ্যেই স্ত্রী বলে, মা তুমি এত তাড়াতাড়ি সবকিছু ভুলে যেতেই পারো, কিন্তু ভাই পেখমকে সত্যি ভালোবাসতো, সেই কথাটা তো ভুলে গেলে চলবে না। এখনো ভালোবাসে, পেখম নেই তো কি হয়েছে, ভালোবাসা 1%ও কমেনি, এই কথাটা মাথায় রেখে দিও, কেমন? তখন আর স্বর্ণালী কোনো কথা বলতে পারে না। এরপর স্বর্ণালী ভাবে, ছেলেটা গেল তো গেলই, দেখে আসি তো কি করছে। এরপর আবির সমস্ত জিনিসগুলো নিয়ে কাজ করতে শুরু করে দেয়, কানে হেডফোন, মুখে মাইক, ক্যামেরা। ঠিক তখনই চলে এসেছিল স্বর্ণালী, নিজের জিনিসপত্রগুলোকে সাইডে রেখে দেয় আর বলে, কি হয়েছে মা তুমি এখানে? স্বর্ণালী তখন বলে, আবির তুই কি করছিস, তুই এমন কি কাজের সাথে যুক্ত, আমাকে একটু বলতো। আবির তখন বলে, মা তুমি এই সমস্ত কাজ বুঝবে না, আমার কাজটা আমাকেই করতে দাও না প্লিজ মা। কিন্তু স্বর্ণালী বুঝতে পারে আবির এমন কিছু একটা কাজ করছে যেটা ও কাউকে বলতেই চাইছে না, কিন্তু কি সেই কাজ যেটা আমাকে জানতেই হবে। আর অন্যদিকে রানা রায়চৌধুরী ভাবে, আবিরের ব্যাপারটা আমাকে খুব ভালো করে ভাবাচ্ছে, আবির কি কাজ করছে আর কেনই বা ওর ঘর থেকে এরকম ধরনের আওয়াজ আসছিল, জানতে আমাকে হবে। স্ত্রীর মনটা আজ ভীষণই খারাপ। স্ত্রী তখন ভাবে, আজকে যদি পেখম থাকতো, আমার এঙ্গেজমেন্টে, আমার বিয়েতে সব থেকে বেশি আনন্দ বোধহয় ওই করতো। ওর জন্যই আমি কত বড় একটা বিপদ থেকে বেঁচে ফিরেছিলাম, আজ ওই নেই। মনটা এতটাই খারাপ, সেটা আর কাউকে বলেও বোঝাতে পারছি না। কিন্তু আবির তার মাকে বারবার করে একটা কথাই বলতে থাকে, আমাকে আমার কাজটা করতে দাও, আমাকে নিয়ে তোমাদেরকে এত চিন্তাভাবনা করতে হবে না, আশা করি বুঝতে পেরেছো, আমাকে আমার দায়িত্ব সামলাতে দাও।